আমি জানি না এখন আমার এই মুহূর্তে কি বলা উচিত, লাইভে আসা উচিত হয়েছে কিনা, কিন্তু ওর সাথে আমার সরাসরি কথা বলার কোনো ইচ্ছা নাই। এই জন্য কিছু ভুল ধারণাও ছিল পাবলিকের, আমার ফ্যামিলি। আগে একটা বড় রকমের ঘটনা ঘটে যাওয়ার পরেও সংসার করছিলাম, ভালোই ছিল। এগুলোর ভিতরে ছিল না। ঈদে যখন ওর বাড়িতে গেলাম, রোজার ঈদে যখন ওর বাড়িতে গেছিলাম, তখন তো অবশ্যই লাইভের পরের ঘটনা। তখন আমাকে বলতেছিল ঈদে তো একটা স্পেশাল ডে, আমরা তো ঈদে তো একটু খাইতেই পারি। তা আমি ওর দিকে শুধু তাকাই থাকতাম, ভাবতাম বোধহয় আমার খালি মানে মন পরীক্ষা করার জন্য বলতেছে, বোধহয় খাবে না। তাকাই থাকতাম আর হাসতাম। তারপর ওর বার্থডে গেছিল, তখন ও আমাকে বলতেছিল যে আমি কিন্তু বার্থডেতেও খাইলাম না, আমি কিন্তু একটা দিন পাই। হ্যাঁ, আমি কিন্তু একটা দিন পাই। তো আমি শুনতাম আর তাকায় থাকতাম। মানে পারমিশন দিব কি দিব না এটা পরের কথা, কিন্তু এটা কোনো স্ত্রীরই ভালো লাগার কথা না। এত বড় একটা ঘটনার পরে মদ বিষয়টা আবার আমাদের সম্পর্কে আসবে, এটা আমি মানতে পারতাম না। কিন্তু কোনো ঝামেলা হোক, কোনো এটা নিয়ে কোনো কথা হোক, এটা আমি কখনোই মানে ইয়ে করতে পারতাম না। ভালোই চলতেছিল সবকিছু মিলে। তারপর আমার আজকে গায়ে লাগছে কোনটা, সেটা হচ্ছে যখন ও জানলো, মানে আমরা জানলাম আমরা বাবা মা হব, তখন ও খুশিতে জড়া ধরে বলছিল যে বাবু আমি আজকে বাবুর যে সংবাদটা তুমি আমাকে দিলা, এই খুশিতে আমি একটা কথা বলি, আর খুশির দিনে একটা কথা বলি, আমি আর মদ খাবো না, বাবু হওয়ার আগ পর্যন্ত আর মদ খাবো না। তো আমি ওর এই কথার ভিতরেও ফাঁক ছিল, বাবু হওয়ার আগ পর্যন্ত, মানে বাবু হওয়ার পরে খাবে। আমি ভাবতেছিলাম যে বাবু হওয়ার পরে যদি ও ভেবেও থাকে হয়তো বউ খেতে পারবে না, কারণ বাবু যখন আসবে তখন তার চেহারা দেখে হয়তো বা তখন ওর মাথা আর এগুলো থাকবে না। লং টাইম যখন একটা মানুষ একটা অভ্যাস থেকে বিরত থাকবে, তখন অভ্যাসটা এমনিতেই চেঞ্জ হয়ে যাবে। গত 3 দিন ধরে একদিন বাসায় আসলো সকাল 5টা বা 5:30 এরকম, বললো যে আমি মিটিং এ ছিলাম একটা বড় ভাইয়ের সাথে, একটা নাটকের বিষয়ে। কিন্তু আমার কথা সেটা না, কাজের বিষয়ে মিটিং করতে পারো, তুমি প্যানেলে থাকতে পারো, আমি কাজ আর সংসার ছাড়া আমি এই কয় মাসে কিছু পাই নাই, যেটা সত্যি কথা। কিন্তু তুমি একটা অসুস্থ মানুষ বাসায় রেখে গেছো, তুমি একটা ফোন দিয়ে খবর নেওয়ার চেষ্টা করো না যে আমি সুস্থ আছি কিনা, আমার কোনো প্রবলেম হলো কিনা। আরেকদিন সে বিকাল 5:30টার দিকে বেরোইছে, আসছে পরের দিন দুপুর 2টায়, এর মধ্যে কোনো ফোন দেয় নাই। এমনি আমাদের ভিতরে একটা কোল্ড ওয়ার চলতেছিল, মানে আমরা কি ঝগড়া করি না, কিন্তু অভিমান করে কথা বলি না। আমার কথা যদি আমি অভিমান করলাম, সেটা যদি ও নাই বুঝলো, তাহলে আমি ঝগড়া করলে সেই কথাগুলো কিভাবে বুঝবে? অযথা ঝগড়া করলে অনেক বাজে কথা হয়, তখন মনে অনেক দাগ থেকে যায়। এই জন্য আমি ঝগড়া না করে চুপচাপ থাকি। এই জন্য ও আমাকে ফোন দেয় নাই, আমিও ফোন দিয়ে জিজ্ঞেস করি যে তুমি কোথায় আসছো। আমি দেখি যে কখন আসে, আমি ঘুমাই গেছি। পরে সকালবেলা যখন দেখি যে 10টা-11টা বাজে, তারপর আমি ওকে ফোন না দিয়ে, আমি জানি ফোন দিলে ফোনে মিথ্যা বলবে, বাসায় আসলে ওকে বলবো, তো ড্রাইভারকে ফোন দিলাম। তখন বাজে হচ্ছে 1:30 না 1টা, 1:45 বা 1:45 এরকম বাজে। তখন বলতেছে আপু আমরা আসতেছি। মাঝখানে ড্রাইভারের ফোন বন্ধ ছিল, বন্ধ করে রাখছে, ড্রাইভার ফোন বন্ধ করে রাখছে। কত বড় শিয়ান ড্রাইভার, সে নিচে ড্রাইভারকে শিখায় রাখছে, ফোন বন্ধ করে রাখছে। দুপুর 12টার পরে সে ফোন খুলছে। আমি ট্রাই করছি
মানে কোথায় জানার জন্য। পরে সে দুপুরবেলা যখন আসলো, ও ড্রাইভার বলতেছে আপু আমরা রওনা দিছি, আমরা 4 নম্বর সেক্টরে আছি, আসতেছি। পরে বাসায় আসলে আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি সারা রাত্র কোথায় ছিলা এখন পর্যন্ত? কারণ আমি ফোনে কথাই বলতে চাই না, কারণ ফোনে হয় সে মিথ্যা বলবে, আমার হয়তো আমি এখন রেগে যাবো, অনেক বাজে কথা বলবো, বাজে সিচুয়েশন হবে। থাক বাসায় আসুক, বাসায় আসলে ঠান্ডা মাথায় জিজ্ঞেস করছি। সে আমাকে বলছে আমি প্যানেলে ছিলাম নাগরিক টিভির ওখানে নাকি ডেডলাইনের নাকি কোন প্যানেল আছে সিফাত ভাইয়ের, সেখানে ছিল, সেখানে নাকি নাটক রেডি করছে সারা রাত্র ধরে এই দুপুর পর্যন্ত। তারপরে সেখান থেকে চেক দিছে, তারপর নাকি সে ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসছে। আমার বলছে আমি বিশ্বাস করছি, আমি আর একটা কথা বাড়াই নাই যে হ্যাঁ আমি তো এর মধ্যে কোনো খারাপ কিছু দেখি নাই এই কয় মাসে, হয়তো বা সে কাজই করছে। কিন্তু আমার খারাপ লাগছে কোথায়, যে তুমি কাজ করো কিন্তু তুমি আমাকে একটা ফোন দাও নাই। আমি অভিমান থাকতে পারে, আমার রাগ থাকতে পারে, এই যে আমি ওকে বলি যে আমি ইদানিং আমার মুড সুইং হয়, বা আমার অনেক সময় অকারণে আমি অনেক বেশি রেগে যাই, আমি বুঝি যে আমি কারণ ছাড়া অনেক বেশি রেগে গেছি, আমার এটা করা উচিত না, তারপরও আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। এটা হয়তো বা প্রেগনেন্সির কারণে হয়। সে আমাকে বলে কি তুমি প্রেগনেন্সির দোহাই দিয়ে তুমি আমাকে পেয়ে বসছো। সেখান থেকেও আমি আস্তে আস্তে মুড সুইং হলেও নিজের ভিতরে রাখি, এখন আর তাকে আমি রাগ দেখাই না, চুপচাপ থাকি, অভিমান হলে চুপচাপ থাকি, অযথা কারণে কান্না পায়, ছোট ছোট কারণে কান্না পায়। আমি এগুলো সাথে তো অভ্যস্ত না, আমি তো আর এর আগে 8-10 বার মা হই নাই বাবা, আমি তো প্রথম মা হচ্ছে, আমার অনেক এক্সপিরিয়েন্স আমার হচ্ছে, নতুন নতুন জিনিসের সাথে আমার কানেক্ট করতেছি, আমার সাথে ঘটতেছে। আমি শারীরিক ভাবেও এই ভালো এই খারাপ, আমার বাসায় তো কেউ নাই তুমি ছাড়া, এই ঢাকা শহরে তুমি ছাড়া আমার কেউ আছে, আমি ছাড়া তোমার কেউ আছে? তুমি যদি আমি বাহিরে, আমি মেনে নিলাম তুমি কাজ করছো, কিন্তু কাজ তাই বলে তুমি ভুলে গেছো যে তোমার একটা অসুস্থ স্ত্রী বাসার মধ্যে। আবার আজকে আমি ফোন দিছি দুপুর 3টার দিকে, সরি রাত 3টার দিকে, যে কই তুমি এই দুইটা দিনও দেরি করে আসলা, আজকে কোথায়? সে আমার ভিডিও ফোন কল ধরছে, ওয়াশরুমে কেন তুমি, ওয়াশরুমে কেন তুমি, কোথায়? বলে কি সে আমাকে স্বীকার করছে যে আমি বারে আসছি, আমি মদ খাইছি আজকে। তুমি না আমাকে পারমিশন দিচ্ছ, আমি তোমাকে কবে পারমিশন দিছি? তুমি আমাকে আমার কাছে পারমিশন চাইছো, আমি চুপ করেছিলাম, আমি দেখতে চাইছি যে তুমি আসলে এটা আমাকে আমার মন বোঝার জন্য বলতেছো না, আসলে তুমি খেতে চাও। তারপরও হ্যাঁ, এটা যদি মানতাম যে হ্যাঁ একটা মানুষ যখন কোনো খোর, মানে মদ খোর বা কোনো যদি যে খোরই হোক, একবারে তো ছাড়তে পারে না। এটা যদি বাসায় হতো, যে আমি বাসায় নিয়ে আসছি, এটা অনেকেই খায় আমি জানি, কিন্তু বাসায় যদি একটু একটু করে খেত যে হ্যাঁ আমি খেতে চাইছিলাম, এটা বাসায় খাইলাম। কিন্তু তুমি অ্যাজ এ হাজবেন্ড তুমি বারে গিয়ে মানে অশ্লীল মেয়েরা নাচানাচি করবে, গান করবে, তুমি সেগুলো দেখবা, আড্ডা দিবা, সারা রাত্র ধরে ওখানে মদ খাবা, আর তোমার অসুস্থ স্ত্রী তুমি বাসায়, তুমি তাকে একটা ফোন দিয়ে খেয়াল করবা না, একটা খোঁজ নিবা না, তুমি কি আশা করো আমার কাছ থেকে? আপনারা অনেকে বলবেন যে আমি পাগল হয়ে গেছি, আমি কেন স্ট্যাটাস দিচ্ছি। হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, আমার হৃদয় কেন কাজ করতেছে না, আমার ভালো লাগতেছে না, আমি পাগল হয়ে গেছি। আমি এটা নিতেই পারতেছি না যে এটা অন্য দিন প্রমিস করলে এটা আমি মানতে পারতাম, কিন্তু যখন আমি মা হব, আমাকে ধরে যখন সে বললো যে আমি এই খুশির দিনে বলতেছি বাবু হওয়ার আগ পর্যন্ত আমি খাবো না, এই কথা সে আমাকে বলছে, আমি বিশ্বাস করছি যে খাইলেও হয়তো বাবু হওয়ার পরে খাবে, কিন্তু এখন হাজার বললেও সে খাবে না। অনেকদিন অনেকে টাকা অফার করছে, কিন্তু সে কখনো খায় নাই। এই কয় মাসে একদিনও সে মদ জুয়া কিছুই খেলতে আমি দেখি নাই। আমি যে কদিন জিজ্ঞেস করছি, সে আমাকে বলছে সে আসলে খায় নাই বা খেলে নাই, সে কাজই করছে, আমি এটাও বিশ্বাস করি। কিন্তু আজকের দিনটা আমি মানতে পারলাম না। আমাদের কালকে যাওয়ার কথা কিশোরগঞ্জ, আমাদের বাবু হওয়ার একটা মানতি ছিল, পাগলা মসজিদ আছে ওদের ওখানে কিশোরগঞ্জ, যে আমাদের যদি একটা সুস্থ বাবু হয়, আল্লাহ যদি আমাদেরকে বাবু দেয়, তাহলে আমি পাগলা মসজিদে ও মানত করছিল যে একটা কালো খাসি নাকি খাওয়াবে, সবাইকে খাওয়াবে আর নিজে থেকে।
তো আমরা কালকে যেতাম, শুক্রবারে ওই আয়োজনটা করতাম। তা আমি এটাও মানতে পারতেছিলাম যে পরশুদিন তুমি একটা ভালো কাজে যাবা, আজকে তুমি কি করে মদ খাও। এখন বাজে রাত 4টা, সবাই আমাকে প্রভোগ করে ডিভোর্স দিয়ে দাও। ডিভোর্স তো কোনো সলিউশন না, এটা তো প্রেম প্রেম করিনি ভাই, প্রেম তো করি নাই যে হুটহাট ব্রেকআপ করে ফেললাম। এখন আমার কথাটা বলতেই হয়, আমার আমার ও আসছে আমার লাইফে 2 বছরের আগে কি আমার লাইফ কখনো চড়াই উতরায় আসে নাই, কখনো কোনো প্রবলেম হয় না, আমি তো কখনো স্ট্যাটাস পর্যন্ত দিই নাই, লাইফ তো পরের কথা। সেবার এপ্রিল মাসে না কোন মাসে লাইভ করলাম, তখন বাজে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল, আমি তো চাই নাই, কেন জানি আমি করছি, আমি জানি না। ওই সময় আমি ওই সময় প্রেগনেন্ট ছিলাম, আমি জানতাম না। ওই সময় নিজেকে আমি কন্ট্রোল করতে পারি না, আমার রাগ, আমার অভিমান, ওর এই আচরণ, এগুলো আমি মানতে পারতেছিলাম না। আর সত্যি কথা বলতে কি, ওই লাইফটা আমি আমার আসার কারণ একটাই ছিল, বারবার যারা জানেন না তাদেরকে বলে রাখি। ভদ্রলোক তার ফেসবুক স্ট্যাটাসে লিখছিল যে আমাকে ধরে মারতেছে, আমাকে বাঁচান, আমাকে ধরে মারতেছে, আমাকে আপনারা এসে আমাকে বাঁচান। তো এইটা ছিল, ও লিখতেছিল, ও ছিল হচ্ছে লিভিং রুমে, আমি ছিলাম বেডরুমে দরজা লাগে, কারণ ও সিনকেট গুলো করতেছিল, মদ খাচ্ছিল, দরজা ধাক্কাধাক্কি করতেছিল। তো এইটা যদি ও না লিখতো তাহলে বোধ হয় আমার প্রুফ করার জন্য মানে লাইভে আসা লাগতো না। তারপর ওই যে অনেক আগের একটা মাথা ফাটার ছবি দিয়ে বলছে যে আমাকে মেরে ফেলতেছে, আমাকে আপনারা বাঁচান। তো এগুলো তো আসলে খুব খারাপ জিনিস না, আমি একজনকে মেরে ফেলতেছি, এটা মানুষ, ও আবার স্ট্যাটাস দিচ্ছে। অনেকে বুঝতেছে যে যারা বিজ্ঞ জ্ঞানী তারা অবশ্যই বুঝতেছে তুই যদি মারি খাস তাহলে তুই মানে স্ট্যাটাস দেওয়ার সময় পাস কিভাবে। আর যারা বুঝে নাই তারা আমাকে ফোন দিচ্ছে বা ভুল বুঝতেছে, বাজে কমেন্ট করতেছে। এজন্য আমার তখন সেন্স কাজ করে নাই যে আমার মানে এটা রিভিল করা, আমার সাংসারিক বিষয়টা রিভিল করা উচিত হচ্ছে কিনা। তো আমি লাইভে গেছি জাস্ট দেখানোর জন্য যে আসলে কিছুই আমি করি নাই, ওর কোথাও কাটে নাই, ওকে কেউ ফাটাই নাই, কেউ মারে নাই, ও অযথা মদ খেয়ে মাতলামো করে স্ট্যাটাস দিছে। এতটুকু বলে আমি লাইভটা শেষ করতে পারতাম। পরে আমি 41 মিনিট বা 47 মিনিট আমি হয়তো বা অনেক কথা বলছি, আমার রাগে ক্ষোভে অনেক কথা বলছি, এটা আমার ঠিক হয় নাই, এটা হয়তো বা আমার ঠিক হয় নাই। এটার জন্য অনেকে ভুল বুঝে, আমার হাজবেন্ডও আমাকে ভুল বুঝছে, কিন্তু আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। ভাবছিলাম এরকম হয়তো বা কখনোই আর আমার লাইফে আসবে না, কখনো এটা করতে হবে না, সব ঠিক হয়ে গেছে। আমি আদিবাসী মিজান আমার লাইভ দেখতেছে, আমি তাকে বলি, আদি আমি তোমাকে একটা কথা খালি বলছিলাম বিয়ের আগে, যে আমি তোমার কাছে সম্মানজনক শান্তিময় একটা জীবন চাই, তুমি কি দিতে পারবা? আমি তোমার কাছে আর কিচ্ছু চাই নাই। আমার 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 গর্ভে তোমার সন্তান, আমি নিশ্চয় মিথ্যা বলতেছি না, তুমি খুব ভালো করে জানো। না তুমি আমাকে সম্মান দিছো, না তুমি আমাকে শান্তি দিছো, ভালোবাসছো, এটা ভালোবাসা ঠিক আছে, কিন্তু ভালোবাসার অপোজিটে তোমার যে এই যে এই মানে কি বলবো আর কি, তোমার যে খামখেয়ালিপনা, তোমার যদি খামখেয়ালিপনাই করতে ইচ্ছা করে তাহলে তুমি বিয়ে করছিলা কেন? আর একটা মেয়ের জীবন নষ্ট করার কোনো অধিকার তোমার নাই। তোমার যদি বাহিরে থাকতেই ভালো লাগে, তোমার যদি বন্ধু বান্ধবের সঙ্গই ভালো লাগে, তোমার যদি মেয়েদের বারের নাচ ভালো লাগে, তোমার যদি মদ ভালো লাগে, তাহলে তুমি বিয়ে করছো কেন বাবা? তোমার জন্য তো সংসার না। তুমি 2 দিন 7 দিন ভালো থাকো, তার 3 দিন তোমার বিগার ওঠে, তুমি বলো যে তুমি মানে বলতে পছন্দ করো আমি পাগল, ক্রিয়েটিভ মানুষ পাগল, কিন্তু কখনো ক্ষতিকারক না, কারোর জন্য ক্ষতিকারক না। তুমি তো ক্ষতিকারক, তুমি ক্রিয়েটিভিটি করে দেখাইতা, তুমি ক্রিয়েটিভ ছিলা, তুমি মানে নাটক বানাইতা, তুমি মদ খাইতা, জুয়া খেলতা, তোমার কেউ কিচ্ছু বলতো না।
তুমি আরেকটা মেয়ের লাইফে তুমি জয়েন করলা কেন? তাহলে আরেকটা মেয়ের লাইফ নষ্ট করলা কেন? আমার যা খুশি তাই হতো, আমি ভালো ছিলাম খারাপ ছিলাম, আমার সংসার হইতো কি হইতো না, বিয়ে করলা কেন ভাই? আমাকে অনেকে বলবে যে এরকম পরিস্থিতি জেনেও আপনি বাবু নিলেন কেন? বাবু আসলে আমি চাচ্ছিলাম যে বাবু নিব, কিন্তু এখন নিব বা এখন হবে এটা চাইনি। আল্লাহ প্রদত্ত ভাবেই আল্লাহ আমাকে বাবু দিছে, এটা হয়ে গেছে। আর এটার আমি মানে যেহেতু একটা জীবন আমার ভিতরে আসছে, এটার আমি নষ্ট করতে চাই নাই। আমি শুক্রিয়া করছি যে হ্যাঁ হয়তোবা এই বাবুর উসিলায় আমার সংসারটা ভালো হইতে পারে, বাবুর উসিলায় হয়তোবা ও ভালো হয়ে যেতে পারে। আমি তোমার যেটা চাইছিলাম, সুখী হ্যাপি লাইফ, হ্যাপি সংসার, কাজ করবো, খাবো দাবো, দুজনে আমরা একই প্রফেশনে আছি। আমাদের মতো হ্যাপি কাপল আর কেউ থাকবে না যদি তুমি এই সাইড গুলো বন্ধ করে দাও। আমার চাহিদা কোনোদিন বেশি ছিল না যে আমাকে খুব ভালো খাইতে হবে, খুব ভালো করতে হবে, অনেক বেশি টাকা ইনকাম করতে হবে, কখনোই ছিল না। তুমি কখনো এটা বলতে পারবা না। তোমার চাহিদা বেশি, তুমি তুমি ওই যে তোমার হতেছে মানে মদখোর জুয়াখোর তো ছিলে, তুমি টাকা খোরো। তোমার টাকা না থাকলে তোমার মানে আসে না যে এতটুকু আমি সন্তুষ্ট, বাট তুমি সন্তুষ্ট, তোমার আরো চাই আরো চাই আরো চাই। তুমি আগে জুয়া খেলে টাকা ইনকাম করতা, এখন তো জুয়া খেলো মানে খেলো না, সেটা তুমি আমাকে বলছো, আমি বিশ্বাস করছি, কিন্তু এখন তো জুয়া খেলো না, কিন্তু তোমার ওই যে কিভাবে আরো বেশি কাজ করতে হবে, কিভাবে আরো টাকা ইনকাম করতে, এটা ভালো, এটা মানে গুড ওয়েতে ভালো। যে তুমি যদি ভালোভাবে মানে কি বলে যে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করতেছো, টাকা ইনকাম করছো, এটা ভালো। কিন্তু এটাই বলে এই না তুমি তোমার পরিবার ভুলে যাবা, তুমি তোমার মানে যাদের জন্য তুমি টাকা ইনকাম করতেছো, যার জন্য করতেছো, সেই যদি না থাকে, সেই যদি অসুস্থ হয়, সেই যদি আল্লাহ না করুক বাসার মধ্যে কিছু হয়ে যায়, তুমি এই টাকাতে কি করবা? কব্বরে নিয়ে যাবা তুমি এই টাকা? আমাকে অনেকে বলবে যে আপনার পারিবারিক সমস্যা ফ্যামিলি নিয়ে সমাধান করেন না কেন? তাদের উদ্দেশ্য বলতেছি, ফ্যামিলি নিয়ে যে আমি সমাধান করব, ওর ফ্যামিলি এগুলো ওর ফ্যামিলির ফোন ধরে না। এটা আমি আগেও হইতেছে লাইভে বলছি যে ওর ফ্যামিলির ফোন ধরে না, ফ্যামিলি কোনো কারোর কথা শোনে না। আর আমার বাপ মা তো মেয়ের বাপ মা, একটা মধ্যবিত্ত পরিবার, এখন তো সে তো বিয়ে দিয়ে চুকে গেছে। সে মানে জামাই যদি কথা না শোনে তাহলে খুব বেশি পারবে যে মেয়েকে নিয়ে যেতে, যে ঠিক আছে তুমি যদি সংসার করতে না পারো তাহলে তোমার এখানে সংসার করার দরকার, তুমি ডিভোর্স দিয়ে চলে আসো। এটাই তো পারবে। ফ্যামিলি নিয়ে বসলাম, শুনলো, হইলো, কিন্তু 3 দিন পর আবার হইলো, এতে লাভ কি হবে? লাভ কি হয়েছে? কারণ ও যদি ওর গার্ডিয়ান কেউ ভয় পাইতো, সম্মান করতো, তাহলে তো ও এরকম করতে পারতো না, এরকম কখনোই করতে পারতো না। আবার সে আমাকে মেসেঞ্জারে লিখতেছে আমি মিথ্যুক, আমি 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 তুমি মিথ্যুক, তুমি আমাকে পারমিশন দিছিলা, তুমি আজকে আবার স্ট্যাটাস দিছো, তুমি করতেছো, আমি তোমার সাথে সংসার করব না, তুমি